আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু বর্ণমালা একাডেমি। আজকে আমরা আমাদের নবম দশম শ্রেণীর না তো শুধুমাত্র নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান এর লাস্ট ক্লাস এটা। সো ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট ক্লাস হচ্ছে এটা। এই চ্যাপ্টারে আমরা হচ্ছে ক্যাটাপল্ট বা হচ্ছে এই যে গুলতি টাইপের জিনিস নিয়ে আলোচনা করব। এইটা তোমরা হচ্ছে চার্লি চ্যাপলিন বা হচ্ছে আরও কে যেন আছে না, মিস্টার বিন না, হ্যাঁ চার্লি চ্যাপলিন আরও একজন কে যেন আছে। সো ওনার ভিডিওগুলো সাধারণত এগুলো দেখা যায়, বা ওই যে প্রাচীন যুগের মুভিগুলো দেখা যায়, তখন হচ্ছে কামানের গোলা এইভাবে নিক্ষেপ করতো। সো এইটাকে হচ্ছে এইখানে যে জিনিসটা আছে এখানে, সো এইটাকে ধরে কোনো কিছু ইলাস্টিক বা রাবার জাতীয় বস্তু দিয়ে টেনে ধরা হতো। তারপর হচ্ছে এখানে মানে এইখানে এটা প্রেশার ক্রিয়েট করা হতো এটার উপরে, এইটাকে টেনে ধরা হতো। তারপরে এইটা এখানে মানে এই যে গোলাটা যেটা সেটাই দূরে গিয়ে পড়তো, শত্রুপক্ষের ইসিকে আঘাত করতো। সো আমরা এখানে যুদ্ধ করতে শিখতেছি না, আমরা যুদ্ধ না শান্তি চাই। সো আমরা হচ্ছে জাস্ট এক্সপেরিমেন্ট করে দেখবো এবং এটার পিছনের বিজ্ঞানটা কি সেটা জানার চেষ্টা করব। সো এই যে ক্যাটাপল্ট, এটা হচ্ছে আমরা বানাবো, কীভাবে বানাতে হয় এটার মানে বিস্তারিত লেখা আছে, তোমরা এখানে বানাই নেবা বা টিউটোরিয়াল দেখে নেবা। অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে, জাস্ট সার্চ দিলেই হবে যে ক্যাটাপল্ট টিউটোরিয়াল বা এই যেগুলো লেখা সেগুলো টিউটোরিয়াল লিখে সার্চ দিলেই হবে। সো এখন এখানে বলছে যে গুলতি বানানো শেষ বা ক্যাটাপল্ট বানানো শেষ, কোন দলের গুলতিটা সবচেয়ে, কোন দলের কাগজটা মানে কাগজের বল দিয়ে তো হচ্ছে গুলতি বানাবো আমরা। সো এটা কত দূর গিয়ে পড়ছে সেগুলো হচ্ছে লিখে রাখতে বলছো। এরপর একটা কোশ্চেন করছে যে এই যে নিচের দিকে আসছে কোশ্চেনটা। সো একটু ভেবে দেখো, ক্যাটাপল্টের চামচের হাতল যদি একটু লম্বা হতো বা চামচটা একটু উঁচুতে আটকানো হতো তাহলে তোমাদের দেওয়া কাগজের বলের কি হতো। সো ক্যাটাপল্টের চিত্রটা যদি আমরা আঁকি, ধরো এইরকম, ধরো এইখানে হচ্ছে চামচের মাথাটা, এইখানে গোলাটা থাকবে। সো এইটা যদি আরও দূরে দেওয়া হতো তাহলে কি হতো, ব্যাপারটা কি হতো? সো এক্ষেত্রে কী হতো, এইরকম ব্যাপারটা অনেকটা এরকম থাকে না। সো এই রেজাল্টটা নিয়ে আমি ঠিকভাবে আঁকতে পারছি না, বাট তোমরা বুঝতে পারছো কি বলতে চাচ্ছি। সো ক্যাটাপল্ট এই জায়গায় যেহেতু একটা রাবার দিয়ে আটকানো থাকে, এই জায়গায় রাবার দিয়ে আটকানো থাকে। সো এই দিকটা একটা টান দিয়ে আমরা এইদিকে টান দিয়ে বা এইদিকে প্রেশার ক্রিয়েট করে ছেড়ে দিই, তাহলে হচ্ছে উপর দিয়ে চলে যায়। বাট এখন যদি এই জায়গাটায় না, মানে প্রাথমিক ইনিশিয়াল অবস্থায় এই জায়গায় ছিল, সো একটু পর হচ্ছে আমরা এই জায়গায় করছি, মানে একটু উঁচুতে আটকানো হয়েছে, চামচটা একটু উঁচুতে আটকানো হয়েছে, বা এই যে এক্সিসটার দূরত্ব বা এখানে এই দৈর্ঘ্যটা, এটার হাতলটার দৈর্ঘ্য একটু বাড়ানো হয়েছে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে গুলতিটা বা যেটা আগুনের গোলা বা কামানের গোলা বলো বা কাগজের টুকরাটা, সেটা হচ্ছে কাগজের বলটা, এটা আরও দূরে গিয়ে পড়বে। কেন পড়বে? কারণ ইনিশিয়াল বেগ বা প্রাথমিক বেগ বেশি। এইখানে অনেক কমপ্লেক্স একটা টপিক আছে যেটা আমি কখনো এটা তোমাদের এক্সপ্লেন করলে বুঝবা না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য যতটুকু দরকার ততটুকু বুঝাচ্ছি। জাস্ট সিম্পল হয়তো বুঝছো যে যদি আমরা হাতলের দৈর্ঘ্যটা বা এই চামচটা যদি আরেকটু সামনে আটকাই, সেক্ষেত্রে এইখানের আদি গতিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি বা ইনিশিয়াল বেগ বলো, এটা অনেক বেশি বেড়ে যাবে, এই জন্য আরেকটু বেশি দূরত্বে গিয়ে পড়বে। আচ্ছা, এরপরে কি আছে যে এই যে ক্যাটাপল্টটা হচ্ছে নিউটনের গতির 3টা সূত্রই কীভাবে কাজ লাগছে সেটা হচ্ছে ব্যাখ্যা করতে বলছে। সো ক্যাটাপল্টের ছবিটায় আমরা চলে যাই, আমাদের ক্যাটাপল্টটা কোথায় গেল। সো এই হচ্ছে ক্যাটাপল্ট আমাদের। এখন এইখান থেকে আমরা নিউটনের 3টা সূত্রই ব্যাখ্যা করি, কীভাবে নিউটনের 3টা সূত্রের হচ্ছে প্রয়োগ ঘটছে এই জায়গায়। প্রথম সূত্রটা কীভাবে এক্সপ্লেন করতে পারি, ধরো এখানে আমরা বলটা রাখলাম। সো এখন আমরা নিউটনের প্রথম সূত্র থেকে কী পড়ছিলাম যে কোনো বস্তু যদি স্থির থাকতে চায়, মানে কোনো বস্তু যেই অবস্থা আছে সেই অবস্থায় চিরকাল থাকতে চায়, বা গতিশীল থাকলে গতিশীল থাকতে চায় এবং স্থির থাকলে চিরকাল সেই স্থির অবস্থায় থাকতে চায়। সো প্রথম যখন স্থিতিশীল ছিল তখন হচ্ছে এটার উপর কোনো বল প্রয়োগ করেনি, এই জন্য এটা স্থির ছিল। সো এটা দিয়ে আমরা নিউটনের ফার্স্ট লকে এক্সপ্লেন করতে পারি। এবং নিউটনের সেকেন্ড ল কি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হয় এটার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সো এই ক্ষেত্রে আমরা ধরো এখানে বলটা আছে এবং এই দিকে একটা বল প্রয়োগ করছি, এই যেখানে গুলতিটা আছে বা গোলকটা আছে বা কাগজের বলটা আছে, তো এইটার উপর আমরা একটা বল প্রয়োগ করছি, উপরের দিকে এফ বল প্রয়োগ করছি। সো এফ বল প্রয়োগ করার কারণে হচ্ছে এটার ভিতরে এনার্জি স্টোর হয়েছে এবং এই দিকে চলে গেছে, একটু পরে এইদিকে ছেড়ে দেওয়ার পর এদিকে চলে যাচ্ছে। সো ভরবেগের পরিবর্তনের হারের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, আমরা যে বলটা প্রয়োগ করছি সেই বলটার কারণে এর ভরবেগের পরিবর্তন হয়েছে। প্রথমে বেগ 0 ছিল, তারপর হচ্ছে বেগের মান আস্তে আস্তে বৃদ্ধি পাইছে। এবং থার্ড ল, নিউটনের থার্ড ল কি বলে, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা যখন এইটাকে এই যে আমরা যখন এটার উপর বল প্রয়োগ করছিলাম
সো এখানে যখন আমরা বল প্রয়োগ করছিলাম তখন কিন্তু উপরের দিকে একটা ফোর্স অনুভব করছিলাম, খুব সহজে কিন্তু বলটা প্রয়োগ করতে পারিনি। বা সো এর কারণ কি? কারণ হচ্ছে এইখানে যখন আমি একটা বল প্রয়োগ করছিলাম এইদিকে, তখন ও অপোজিট দিকে একটা বল প্রয়োগ করছিল, যে প্রত্যেক ক্রিয়াটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সো এটা দিয়ে নিউটনের থার্ড লটাকে এক্সপ্লেন করা যায়। এরপর হচ্ছে নিউটনের সূত্রই হচ্ছে নিউটনের 3টা সূত্র, এটা দিয়ে এক্সপ্লেন করা যায়। সো আমার কাছে মনে হয় যে নিউটনের 3টে সূত্র এক্সপ্লেন করার ব্যাপারটা মানে আইডিয়াটা খুবই বাজে হয়েছে এখানে, মানে এইটার ভিতরে এটার সাথে আসলে এটা যায় না। যাই হোক, দিছে, কিছু করার নাই। আচ্ছা, এরপরে কি বলছে যে এই প্রক্রিয়া শক্তির স্থানান্তর এবং শক্তির রূপান্তর কী করছে, শক্তির স্থানান্তর এবং শক্তির রূপান্তর কী করছে। আসো আমরা হচ্ছে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি। তুমি যখন খাবার খাচ্ছিলা তখন হচ্ছে খাবার ভিতরে রাসায়নিক শক্তি ছিল, সেই রাসায়নিক শক্তি হচ্ছে তুমি যখন হাত দিয়ে মানে এই যে রাসায়নিক শক্তিটা, সেই রাসায়নিক শক্তি হচ্ছে যান্ত্রিক শক্তিতে বা প্রথমত সেটা পেশি শক্তিতে রূপান্তরিত হয়েছে। সো হাত দিয়ে যখন এইটাকে চাপ দিয়ে ধরলা তখন হচ্ছে পেশি শক্তি হচ্ছে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হওয়ার পর এই যে এইটার ভিতর হচ্ছে এনার্জিটা স্টোর হইলো, বা এখানে যে ইলাস্টিক একটা রাবার আছে, রাবারের কারণে এটার ভিতর স্থিতিশক্তি বা স্থির এনার্জি বা কি বলে পোটেনশিয়াল এনার্জি অ্যাড হয়েছে এইখানে। তারপর হচ্ছে এইটাকে যখন ছেড়ে দিলাম তখন ওই যে পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জি বা গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে এবং বলটা এদিকে চলে গেছে। সো এই হচ্ছে শক্তির রূপান্তর। এই যে ক্যাটাপাল্টটা দিয়ে শক্তির রূপান্তর এক্সপ্লেন করা যায় যে এইরকম রূপান্তর হয়েছে। প্রথমে যান্ত্রিক শক্তি হচ্ছে বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জিতে রূপান্তর হয়েছে। সো পোটেনশিয়াল এনার্জি পরে কাইনেটিক এনার্জিতে রূপান্তর হয়েছে। সো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা এই অধ্যায়ের। এরপরে হচ্ছে বায়ু দূষণে, এটা হচ্ছে আমরা কিছুদিনের ভিতর 1 সপ্তাহের ভিতরে দেওয়ার চেষ্টা করবো। সো আশা করি এই টপিকগুলো বা এই চ্যাপ্টারের বিষয়গুলো তোমরা ভালোভাবে বুঝছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর বোঝার ভিতর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর খুব বড় প্রবলেম থাকলে অবশ্যই গ্রুপে করবা, বা ছোটো প্রবলেম গ্রুপে করতে পারো। গ্রুপে যে কোনো ধরনের কোশ্চেন বা আমাদের বিষয়ে যে কোনো রিভিউ বা যে কোনো অভিযোগ যদি থাকে যে এভাবে আমাদেরকে ইমপ্রুভ করতে পারি, সেটাও আমাদের গ্রুপে লিখতে পারো, কমেন্ট বক্সে লিখতে পারো, যেখানে ইচ্ছে সেখানে লিখতে পারো, প্যারা নেই। সো আমরা সবসময় করি যে মানে তোমাদের উৎসাহিত করি আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য বা আমাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করে দেওয়ার জন্য, যাতে আমরা আমাদেরকে আরও ইমপ্রুভ করতে পারি আস্তে আস্তে। সো এই তো। আর হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ পিডিএফ বুকের কথা যেটা বলছিলাম, যে ইন্টারেক্টিভ পিডিএফ বুক আসছে একটা। সো যদি এই প্রোডাক্টটা পেতে চাও তাহলে হচ্ছে একটু কাইন্ডলি নিচের একটা ফর্ম দেওয়া আছে, ওইটা ফিল আপ করে রাখবা, আমরা তোমাদেরকে পাঠাই দেবো। মানে ফার্স্ট ইনিশিয়াল ফেজের যেটা আছে ওইটা হচ্ছে ফ্রি থাকবে। সো বেটা ভার্সন যেটা, ওইটা তোমরা সবাই পেয়ে যাবো ফ্রিতে। সো ওইটা পাঠাই দেবো, এমনিতে ভিডিও বানাই দিয়ে দেবো, প্রায় নেই। এই তো। আর হচ্ছে আমাদের গ্রুপে জয়েন হয়ে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।